স্বাগত জানাচ্ছি আরআইসিএল টিএমএক্স পার জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সাথে আমি আছি হোসাইন শাহাদাত। আজ আমরা আলোচনা করব গুম খুনের বিচার কবে হবে এই শিরোনামে। আজ আপনারা জানেন আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এবং এই মানবাধিকার দিবসের নানান আলোচনা আমরা সকাল থেকে শুনছি, বিভিন্ন গণমাধ্যমে আসছে। আসলে গত 1971 সালের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বাংলাদেশে, এবং সেটি একটি ভিন্ন দেশের দ্বারা, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের শোষণ বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে। কিন্তু এরপরে আসলে গত 15 বছরে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার পরিসংখ্যান যদি আমরা দেখি, মানবাধিকার সংগঠন অধিকারের যে পরিসংখ্যান তারা বলছে 2009 থেকে 2023 পর্যন্ত বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে 2699টি, এর মধ্যে গুণ হয়েছেন 677 জন। এই যে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে, সেই পরিস্থিতির জন্য যারা দায়ী বা যারা এই পরিস্থিতির পেছনে ছিলেন তাদের আসলে বিচার হয়েছে কিনা সেই প্রশ্ন এখনো পর্যন্ত আসলে আমরা সেই বিচার দেখিনি, এবং যারা গুম হয়েছেন তাদের অনেকেই এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে আজকে দুজন সম্মানিত অতিথি আমাদের স্টুডিওতে আছেন। আমাদের সাথে আছেন বিএনপি নেতা, সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর। আমাদের সাথে আছেন ছাত্র ইউনিয়ন সম্পাদকের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, এবং তিনি বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদেরও সম্পাদক। আপনারা দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে যেতে চাই। 2012 সালে আপনাদের বিএনপির একজন নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, এবং তাকে কিন্তু শেষ পর্যন্ত আর পাওয়া যায়নি, যেটি বাংলাদেশের সবচেয়ে আলোচিত গুমের ঘটনা। এবং এখন পর্যন্ত শেষ পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি 5 আগস্টের পরে যে তাকে আসলে হত্যা করা হয়েছে। এই বিচারটা আসলে কখন হবে? মানে বিএনপির পক্ষ থেকে এটি নিয়ে অনেকবারই আপনারা বলেছেন, আন্দোলন করেছেন। এই ধরনের ঘটনা শুধুমাত্র একটি ঘটনা নয়, আপনাদের অনেক নেতাকর্মীকে কিন্তু গুম করা হয়েছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, এবং এটি একটি নিয়মিত ঘটনা আমরা দেখেছি। এই পরিস্থিতির আসলে তৈরি হলো কেন গত 15 বছরের প্রেক্ষিতে, যদি আপনি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ আপনাকে, অপর বিজ্ঞ আলোচক। সবাইকে শুভেচ্ছা। দেখুন, আপনি যে পরিসংখ্যানটি বলেছেন এইটা হচ্ছে এক ধরনের সরকারি পরিসংখ্যান, মানে পত্রপত্রিকার বেসিসে যেগুলি আসছে এগুলোর থেকে সংবাদ সংগ্রহ করে একটা কম্পাইল করা হয়, এটাকে হইলো এইটার নিউজ। এবং বেসিক্যালি অনেক গুমের ঘটনা আছে এবং অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা আছে যা আমাদের নজরে কখনো আসে না। আপনি পুলিশের অহরহ একটা ঘটনা আছে, আমাদের পশ্চিমবঙ্গেও আছে, যে 7 থেকে পরে মারা যায়। আপনার মনে আছে কিনা যে পল্টনে ঠিকানা টাওয়ার থেকে একজন রাজনৈতিক কর্মীকে 7 থেকে বেসিক্যালি ফেলে হত্যা করা হয়েছে, এবং পুলিশ বলে যে পুলিশকে দেখে ওই রাজনৈতিক কর্মী লাফ দিয়ে পালানোর জন্য চেষ্টা করে, তো 10 তলা চেষ্টা করেছিল এবং নিহত হয়েছে। তো 10 তলা ছাদ থেকে মানুষ লাফ দেবে, এটা মানুষকে বিশ্বাস করতে হয়। তো চৌধুরী আলম এবং ইলিয়াস আলীর আগে আরেকজন আমাদের এই ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার ছিলেন চৌধুরী আলম, এবং তিনি খুবই জনপ্রিয় নেতা হিসাবে প্রচুর সমাগম ঘটাতে পারতেন। বস্তুত এটাই ছিল তার অপরাধ। আর আপনি দেখবেন যে ইলিয়াস আলী টিপাইমুখ বাঁধকে কেন্দ্র করে যে ঘটনাটি সিলেটে রীতিমতো উনি একটা জনমত তৈরি করতে পেরেছিলেন যে টিপাইমুখ বাঁধ, এবং টিপাইমুখ বাঁধ কার্যকর হয় নাই আমাদের ইলিয়াস আলীর আজকে প্রাণের বিনিময়ে। তো ইলিয়াস আলীকে নিয়ে আজকে আমি অবশ্যই মনে করি যে আজকে 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এই দিবসে আমি স্মরণ করতে চাই অবশ্যই যে ইয়ান রোজভেল্ট, যার সভাপতিত্বে এই দিন এই হিউম্যান চার্টার গৃহীত হয়েছিল,
এবং এটাও জানাতে চাই যে অ্যান রোজভেল্ট এটা উপস্থাপন করলেও আমেরিকা ওই সময়ে এই হিউম্যান রাইটস চার্টারে স্বাক্ষর করে নাই। একটা অদ্ভুত ব্যাপার, তারা উদ্যোগী কিন্তু তারা স্বাক্ষর করেনি, পরে স্বাক্ষর করছে। তো এই জন্য আমি আপনাকে বলি যে এখানে অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে, যে গত 15 বছরে আপনি বলবেন যে গুম খুনগুলি কেন হলো। গুম খুনগুলি হয় এই জন্যই যে প্রথমত তিনি সবার মুখ বন্ধ করতে চান। মুখ বন্ধ করার জন্য কতগুলি ঔষধ দরকার, ভয়ের ভীতি তৈরি করতে চাইছেন শেখ হাসিনা। ভীতির সংস্কৃতি তৈরি করার জন্য এই গুমগুলি করা হয়, ভীতির সংস্কৃতি তৈরি করার জন্য এই খুনগুলি করা হয়, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। আপনার মনে আছে যে কক্সবাজারে একরামের কথা, কমিশনার একরামের কথা। তো এইটা আমি মনে করি যে একেবারেই যে অসাবধানতাবশত হয়েছে না, আমার কাছে মনে হয় ইচ্ছা করে এটা লিক করা হচ্ছে, যে প্রকাশ করা হচ্ছে যাতে অন্যরা সবাই মুখটা বন্ধ রাখে। তো ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের প্রথম কথাটাই হচ্ছে তার বিরুদ্ধে যেন সবাই মুখ বন্ধ করে দেয়, ভীতির সংস্কৃতি তৈরি হয়। এই ভীতির সংস্কৃতি তৈরি করার জন্য এই 667 জন গুমের কথা বললেন, 2600 বা 2699 জনকে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে কথাটি আছে এটা বললেন। তবে আমার যে ধারণাটা বিচার বহির্ভূত হত্যার সংখ্যা আরো অনেক বেশি। আসবো আপনার কাছে জনাব হাসান তারিক চৌধুরী। আমরা একটা সময় খুব শুনতাম যে কাউকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেছে, তাকে সে পালিয়ে যেতে চেষ্টা করেছে, অথবা আইনশৃঙ্খলা বাহিনীর উপরে এক হামলা চালানোর চেষ্টা করেছে, যে কারণে ক্রসফায়ার পড়ে মারা গেছে। এবং এটি খুবই কমন একটি ঘটনা, আমরা প্রায়ই সংবাদ মাধ্যমে আমরা দেখতাম, এবং এটিকে অনেকে বলা হতো এটি একই স্ক্রিপ্টে এই ধরনের ঘটনাগুলো সবগুলো ঘটানো হতো, এবং মানুষের বিশ্বাসযোগ্যতা আসলে ছিল না এই ধরনের ঘটনাগুলোতে। এই যে এত বেশি হত্যাকাণ্ড হয়েছে, এত বেশি ক্রসফায়ার, আসলেই কি এর পেছনে শুধুমাত্র রাজনৈতিক কারণ ছিল? এই যা ঠাকুরভাই যেটি বললেন যে শুধুমাত্র কি মানুষের মুখ বন্ধ করার প্রচেষ্টা ছিল না, এখানে আসলে বাহিনীগুলো এক ধরনের এইখানে তাদের পেশাদারিত্বের বাইরে গিয়ে কাজ করেছে, কারো ব্যক্তি স্বার্থ পেছনে কাজ করেছে? আপনার কাছে কি মনে হয়? ব্যাখ্যা চাচ্ছিলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ নিউজ 24-কে এবং আমার বিজ্ঞ সমালোচক মোশাররফ হোসেন ঠাকুর ভাই এবং নিউজ 24-এর দর্শক কলাকুশলীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে আজকের যে দিবস, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এই আলোচনাটি খুবই প্রাসঙ্গিক। তো আমি সুপ্রিম কোর্টে একজন পেশাদার আইনজীবী, সুতরাং আমাকে গোটা বিষয়টাকে আমি আইনের দৃষ্টিতে দেখতেই বেশি আগ্রহী। আমরা যখন কোনো ঘটনাকে বিচার করি, আমরা এই ঘটনার বিনা তদন্তে বা বিনা তথ্য প্রমাণে আমরা মনে করি না যে আইনের ভাষায় যে কোনো বিষয়ে জাজমেন্ট দেওয়া বা কোনো বিষয়ে মন্তব্য করাটা সঠিক হয়। তো সেই কারণে আমাদেরকে ফোকাস করতে হবে যে গুমের যে গল্প আমরা এতকাল শুনে এসেছি, আপনি বলেছেন যে এগুলো সব গতানুগতিক স্পিরিট, সেই গল্প আমাদের সবার জানা। কিন্তু আমরা যদি এর ফ্যাক্ট ফাইন্ডিংয়ে যাই, ইনকোয়ারিতে যাই, আমরা দেখব যে অতি সম্প্রতি গুম তদন্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে গুম তদন্ত কমিশন করেছেন মাননীয় বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে, তারা এ পর্যন্ত 1006টি গুমের অভিযোগ তারা পেয়েছে। এবং সেই অভিযোগগুলি যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখব যে তারা প্রাথমিকভাবে 383টি অভিযোগ তারা বাছাই করেছেন, এবং বাছাই করতে যে তাদের যে অনুসন্ধান, সে অনুসন্ধানে দেখা গেছে যে 383টি অভিযোগের মধ্যে 172টি হলো পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাবের সম্পর্কে অভিযোগ, 37টি আইন প্রয়োগকারী সংস্থারই আরেকটি বিভাগ কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের, 55টি ডিবির, যেই আলোচিত ডিবির গল্প সবাই আপনারা জানেন, এবং 26টি ডিজিএফআই সম্পর্কে, এবং 25টি আপনার পুলিশ সম্পর্কে, এবং 68টি অন্যান্য অভিযোগ তাদের এখানে পান তারা। এবং তারা তাদের প্রাপ্ত যে অনুসন্ধান, সেই অনুসন্ধান থেকে দেখা যায় যে রাষ্ট্রীয় বাহিনীগুলোই একটা
গুমের যন্ত্র হিসেবে কাজ করেছে। তাহলে রাষ্ট্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করে কারা? রাষ্ট্রীয় বাহিনীকে কি কোনো অরাজনৈতিক শক্তি বা কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ করে? নিশ্চয়ই না। এখানে রাষ্ট্রের একটা দায়িত্ব থেকে যায় এবং রাষ্ট্রের দায়িত্বটাই প্রধান। তাহলে খুব স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যারা রাষ্ট্রের নিপীড়নকে চ্যালেঞ্জ করেছে, রাষ্ট্রের অগণতান্ত্রিক আচরণকে যারা চ্যালেঞ্জ করেছে, তাদেরকেই কিন্তু গুমের শিকার হতে হয়েছে। ফলে ভ্লাদিমির ইলিচ লেনিন রাষ্ট্রকে যেভাবে ব্যাখ্যা করেছেন যে শোষকরা যখন রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের নিয়ন্ত্রণকর্তা হয়, তারা তখন রাষ্ট্রযন্ত্রকে একটা নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। এবং আমরা দেখেছি যে বাংলাদেশের বিগত সময়ের ইতিহাসে বিভিন্ন সরকার তারা এই বিশেষায়িত বাহিনী গঠন করেছে এবং বিশেষ আইন তৈরি করেছে শুধুমাত্র তাদের রাষ্ট্রযন্ত্রকে, তাদের শোষণ যন্ত্রকে পাকাপোক্ত করার জন্য এবং প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য। এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত তদন্ত কমিশনের যে প্রাথমিক অনুসন্ধান, সেখান থেকে কিন্তু আমরা এই চিত্রটি খুঁজে পাই। ফলে আজকে যখন গুম তদন্তের কথা আসবে, গুমের জন্য কার দায়িত্ব এই প্রশ্ন যখন আসবে, তখন খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রকে এবং সে সময়কার যারা রাষ্ট্রের নিয়ন্ত্রণকর্তা ছিলেন তাদেরকে দায় দায়িত্ব নিতে হবে। এবং এইটা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডেন্টিটি, ক্ষমতায় তখন বিএনপি ছিল না আওয়ামী লীগ ছিল এটি দেখার বিষয় নয়, দেখতে হবে ক্ষমতায় কে ছিলেন এবং ঘটনাটি কি ঘটেছে। সুতরাং গুম যার মাধ্যমেই হোক, যার আমলই হোক না কেন, সেগুলোকেই আজকে আইনের আওতায়, বিচারের আওতায় আনতে হবে মানবাধিকারের প্রেক্ষিতে। জি, মোশাররফ আহমেদ ঠাকুর, এই যে বিচারের কথা যে বলছেন, বিচার প্রক্রিয়া আমরা আসলে এখন পর্যন্ত সেভাবে শুরু হতে দেখিনি। বিশেষ করে যেসব ঘটনা খুব আলোচিত ঘটনা, একটি দুটি ঘটনার বিচার শুরু করে সরকার একটি বার্তা দিতে পারে কিনা যে এই ধরনের ঘটনা আসলে বিচার কাজটি অন্তত তারা একটি প্রক্রিয়ার মাধ্যমে শুরু করে দিতে পারবেন। মানে আসলে এই প্রক্রিয়াটা কেন দীর্ঘায়িত হচ্ছে? না, এটা তো প্রতীকী বিষয় না। এটা হচ্ছে যে একটা ফ্যাক্টস ফাইন্ডিং এবং সত্যিকারের বিষয়, যে এটা কোনো সংবাদ দেওয়ার কোনো বিষয় না। এটি আমি মনে করি যে প্রতিটি গুম হওয়া পরিবারের, যে গুম হওয়া ব্যক্তিদের প্রতিটি পরিবারেরই এই রাইট আছে যে তারা বিচার পাবেন। যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা প্রতিটি পরিবারই এই বিচার পাওয়ার অধিকার রাখেন। তো সেই ক্ষেত্রে এখানে যে প্রতীক, যেটা একটা দুইটা দৃষ্টান্ত স্থাপনের বিষয় না। দৃষ্টান্ত স্থাপন, হ্যাঁ বিষয় তো, হ্যাঁ এটা একটা বিষয়, যে একটা কার্যপ্রণালীর একটা অংশ হতে পারে, বাট বিচারটা নিশ্চিত করার একটা প্রয়োজন। তো এখন যে বিষয়টা হচ্ছে যে রাষ্ট্র যখন নিপীড়ক যন্ত্র হয়ে ওঠে, তো আমি এইভাবে বিষয়টা যেভাবেই হোক, যে বিষয়টা যে আমি মনে করি যে গভর্নমেন্ট যখন, রাষ্ট্রের নিয়ন্ত্রকরা যখন ফ্যাসিস্ট স্বৈরাচার হয়ে ওঠেন, তখন তাদের খুব জরুরি হয়ে দাঁড়ায় যে তাদের প্রকৃত চেহারাটা নিয়ে যেন কেউ আলোচনা করে। বিচারটাকে আসলে এখন ধরেন, যেহেতু এই বাহিনীদের অনেকের বিরুদ্ধে আসলে অভিযোগ, মানে সরকারি যে রাষ্ট্রীয় বাহিনী, তাদের অনেকে এখনো এই জায়গাগুলোতে আছেন। মানে আপনার কাছে কি মনে হয়, মানে এই বিচারটা আসলে কত সুষ্ঠুভাবে করাটা কতটা, মানে আসলে কি সম্ভব হবে কিনা পুরোপুরি সুষ্ঠু বিচার মানে আশা করেন? না, এইরকম আমি আপনাকে বলছি যে এখনো যে সরকারের বিভিন্ন জায়গায় এই নিপীড়ক বাহিনী এরা বহাল তবিয়তে আছে, এবং আমি মনে করি যে র্যাব বিএনপির আমলে গঠিত হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু তখনকার যে র্যাবকে ব্যবহার করার যে ব্যবস্থাটা ছিল, ওই সময় বিএনপির সময়ে শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, মুফাখারুল ইসলাম মুফা ছাড়া আর কোনো দ্বিতীয় রাজনৈতিক ব্যক্তি র্যাবের হাতে হত্যাকাণ্ডের শিকার হন নাই। এবং আমি মনে করি যে মুফাখারুল ইসলাম চৌধুরী যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, ওই বিচারটাও হওয়া উচিত। বিএনপির আমলে ঘটলেও আমি মনে করি যে ওই বিচারটাও হওয়া উচিত। যে আমি বিএনপি বলে আমি বলবো যে না, ওই বিচারটা হওয়ার দরকার নাই, তা না। ওই বিচারটাও হওয়া উচিত, এবং ওই বিচারটার জন্য যারা যারা দায়ী তাদেরকে অবশ্যই প্রসিকিউট করা উচিত। নাম্বার 2 হচ্ছে যে, এবং সকলের জন্য বিচারটা নিশ্চিত করা উচিত। তবে এদের বিচার করতে গিয়ে বাংলাদেশের মানুষকে অধিকারহীন করে রাখা, বাংলাদেশের মানুষের যে অন্যান্য বিষয়াবলী যে আছে, যেগুলি মানুষের
ভাতের অধিকার, ভোটের অধিকার, বাজারে বিপণনের যে স্বস্তির অধিকার মানুষ পাবে, এই বিষয়গুলিকে শুধুমাত্র চাপা দিয়ে যে নাগরিক অধিকার আমি নিশ্চিত করব, নাগরিক অধিকারের কথা বলে মানুষের অন্যান্য অধিকারের কথা সব বাদ দিয়ে দিতে হবে। অবশ্যই সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, সেগুলো অন্য প্রক্রিয়া, কিন্তু বিচারের জায়গাটা তো বিচারের জায়গায় থাকতে হবে। আমরা আবার আসবো, আমাদের বিরতির সময় হয়েছে। RICL TMX বার জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো বিরতির, ফিরছি একটু পর, আশা করি সাথেই থাকবেন। RICL TMX বার জনতন্ত্র গণতন্ত্রে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম গুম খুনের বিচার আসলে কবে হবে এবং সামনের দিনে মানবাধিকার প্রতিষ্ঠা আসলে কি করণীয়, এই বিষয়ে আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর এবং ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আমরা দেখেছি যে র্যাবের বিষয়ে আসলে যুক্তরাষ্ট্র থেকে একটি নিষেধাজ্ঞা এসেছিল এবং সেই নিষেধাজ্ঞার পরে কিন্তু এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু অনেকটা কমে গেছে, আমরা দেখেছি গুমের ঘটনা অনেক কমেছে, পরিসংখ্যানও কিন্তু তাই বলে। এই নিষেধাজ্ঞার সাথে আসলে গুমের ঘটনা, তার মানে হচ্ছে এই রাষ্ট্রীয় বাহিনীরা আসলে তাদের কোনো জবাবদিহিতার জায়গা আসলে রাষ্ট্রীয় পর্যায়ে কি ছিল না, যেটার কারণে এই ঘটনাগুলো ঘটতে পেরেছে একটি যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ থেকে নিষেধাজ্ঞা আসার পরে এই ধরনের, মানে এটির সাথে এটির কোনো যোগসূত্র আছে কিনা? অবশ্যই যোগসূত্র আছে, এবং দেখেন এটাকে আইনের ভাষায় আমরা বলি অ্যাবিউজ অফ পাওয়ার, এবং অ্যাবিউজ অফ পাওয়ার এমন জায়গায় গিয়েছিল যে একটা স্যাংশন যুক্তরাষ্ট্র থেকে এসেছে। প্রশ্ন হলো যে এই সমস্ত অ্যাবিউজ অফ পাওয়ার কেন হয়? এটা কি শুধুমাত্র র্যাব দিয়ে হয়? এটা কি আর কোনো বাহিনী দিয়ে হয় না? আমরা দেখেছি যে রাষ্ট্রের এই সমস্ত বিশেষায়িত বাহিনী যখনই গঠিত হয়েছে এর দ্বারা অ্যাবিউজ অফ পাওয়ার হয়েছে এবং প্রতিপক্ষকে দমন করা হয়েছে। এবং আমরা গুমের শিকার পরিবারগুলোর কান্না, আমরা নিশ্চয়ই সেই গল্প জানি। আমরা বিভিন্ন বিদেশি মুভিতে, বিশেষ করে প্রতিবেশী দেশের মুভিতে একটা টার্মিনোলজি তারা ইউজ করে, ডিসঅ্যাপিয়ারেন্স, নাই হয়ে যাওয়া। এটা মানে কি গুম। এই সমস্ত কিছুই হলো বিচার বহির্ভূত হত্যা। তাহলে এই বিচার বহির্ভূত হত্যা পৃথিবীর কোনো মানবাধিকার, আজকে যে মানবাধিকার দিবস অর্থাৎ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটি 48 সালে আপনার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সার্বজনীন মানবাধিকার ঘোষণাতে কিন্তু স্পষ্ট করে এই সমস্ত বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এবং যারা সেই ঘোষণায় স্বাক্ষরকারী দেশ, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। তাহলে এই যে বাহিনীগুলো, তাদের জবাবদিহিতা কেন নাই? এই কারণে যে আমাদের দেশের বিচার ব্যবস্থার যে স্বাধীনতা দরকার, অর্থাৎ সেপারেশন অফ পাওয়ারের যে থিওরি পলিটিক্যাল সায়েন্সে আছে, সেটির প্রয়োগ আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় ছিল না। যার ফলে রাষ্ট্রের আইন বিভাগ অর্থাৎ লেজিসলেশন, আপনার নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটি পিলারের মধ্যে যে ভারসাম্য রক্ষা করা এবং স্বাতন্ত্র্য রক্ষা করা, এটি রাজনৈতিক কারণে রক্ষিত হয় নাই। যে কারণে আমাদের দেশের বিচার বিভাগ যে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাকে জবাবদিহিতার আওতায় আনবে, সেটি বিচার বিভাগ করতে পারে নাই। কারণ বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগের কর্তৃত্ব এমন মাত্রায় চলে গিয়েছিল যে বিচারের বাণী নিভৃতে কেঁদেছে। এটা যে শুধুমাত্র একটি সরকারের আমলে হয়েছে তা নয়, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে দেখেছি এই চিত্র দেখতে পেয়েছি। এখন কি আসলে এই বিচারগুলো, এই যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো সুনির্দিষ্ট, আপনি বলছেন যে এর মধ্যে অনেকগুলো অভিযোগও পাওয়া গেছে, সেগুলোর বিচার করাটা কত সহজ? মানে এইটি কি প্রমাণ করাটা কি খুব সহজ হবে কিনা? এই সমস্ত গুমের বিচার করা খুব কঠিন কোনো কাজ নয়। কারণ যে বিজ্ঞ মাননীয় বিচারপতিকে প্রধান করে এই কমিশনটি গঠিত হয়েছে, তারা যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা সম্পন্ন এবং এই বিষয়ে জ্ঞান রাখেন, এবং দে আর ক্যাপেবল এনাফ এইটাকে ডিল করার জন্য। কিন্তু এই কাজটা করার জন্য কিছু পূর্ব শর্ত রয়েছে। সেটি কি? সেটি হলো যে একটা বিশাল আত্মত্যাগের মধ্য দিয়ে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা যে ম্যান্ডেট নিয়েছে জনগণের, সেই ম্যান্ডেটের গোড়ার কথাটাই হলো ন্যায় বিচার। সুতরাং ন্যায় বিচারের জন্য যে রাজনৈতিক সদিচ্ছা, সেটি থাকতে হবে। তারপরে পূর্ব শর্ত কি? যে বিচার করতে গেলে পরে আমাদের যে ঘুণে ধরা আইনি ব্যবস্থা,
সেখানে আইনের প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন হবে এবং একই সঙ্গে আমাদের এই বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত করতে হবে, যেটি মাজদার হোসেন মামলায় যেই নির্দেশনা উচ্চ আদালত থেকে আমরা পেয়েছি। সুতরাং এই সমস্ত পূর্ব শর্তগুলোকে ফুলফিল না করে আলাদা করে আপনি গুমের বিচারটা করতে পারবেন না। জি, পরিষ্কার। আমি মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে একই ধরনের প্রশ্ন করছি। এই যে বিচার করাটা যে প্রক্রিয়া, হয়তো বা এই সরকারের পক্ষে পুরোপুরি বিচার শেষ করাও সম্ভব হবে না। সামনে যদি রাজনৈতিক দল ক্ষমতায় আসে, আপনারা যদি বিএনপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আপনারা দুটি প্রশ্ন, একটি হচ্ছে এই বিচারগুলোকে আপনারা সুষ্ঠুভাবে করবেন কিনা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে, এবং সামনের দিনে আসলে এই গুমের ঘটনা বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা বন্ধে আপনারা কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন যে প্রত্যেকটা জিনিসের একটা হচ্ছে অঙ্গীকার আর একটা হচ্ছে বাস্তবায়ন। অঙ্গীকার, বিএনপি এটা অঙ্গীকার করতে রাজি আছে, কিন্তু যাদের উপর বাস্তবায়নের দায়িত্ব দিবেন এদের এই ভার বহনের ক্ষমতা আছে কিনা। আপনি দেখুন, হাসান তারিক সাহেব একজন প্রখ্যাত আইনজীবী, তিনি বলেছেন নির্বাহী বিভাগ মানে আমলাদের, প্রশাসনের আমলাদের নিয়ন্ত্রণ মুক্ত একটা জুডিশিয়ারি, একটা আইনসভা, দুটার একটাও নাই। একটা বিচার বিভাগ নাই, একটা আইন বিভাগ নাই। খেয়াল করুন কেন নাই। আপনি আমলাদেরকে যখন পরীক্ষা নেন, সুন্দর করে একটা ভাইভা, একটা প্রথম একটা কি প্রিলিমিনারি নেন, একটা রিটার্ন নেন, একটা ভাইভা নেন, মনস্তাত্ত্বিক পরীক্ষা নেন, একটা বেসিক ট্রেনিং করান, সমস্ত কিছু ট্রেনিং করাইয়া তারপর মাঠে পাঠান। ওকে, ফাইন। এই আমলাদেরকে তার মধ্যে আপনি নেতৃত্বটা বাছাই করার কতগুলো ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে তাকে যেতে হয়। আসুন, আপনার বিচার বিভাগে আপনি কারে পাঠান? যে 3 বছরে 3টা ওকালতনামা কিনেছে, যোগ্যতাটা এই পরিমাণ। হাসান তারিক সাহেব বলুন যে আপনি 3 বছরে কতটা ওকালতনামা কিনেছেন ভাই? তো আপনার 3 বছরে যিনি 3টা ওকালতনামা কিনেন, সেই ব্যক্তি যখন বিচারক হবেন এবং কোনো পরীক্ষা নাই, কোনো ক্রাইটেরিয়া নাই, কোনো মেধা যোগ্যতার প্রশ্ন নাই, প্রতিভার প্রশ্ন নাই, কোনো কিছুরই প্রশ্ন নাই, সরকারের খুশি হলো, বিচারপতি বানাই দিল, 10 বছর উনি জুডিশিয়ারিতে ওকালতি করে, হাইকোর্টে ওকালতি করে, 3 বছরে 3টা ওকালতনামা কিনছে। তো এই লোকগুলোর কাছ থেকে আপনি কি দায়িত্বশীলতা আশা করবেন, কি হাডম আশা করবেন, কি মেরুদণ্ড আছে আশা করবেন? ওর তো মেরুদণ্ড আছে কিনা খুঁজে দেখতে হবে। তো আপনি কতক্ষণ ধরে প্লাস্টার দিয়ে, কতক্ষণ মাজদার হোসেন মামলা রায় দিয়ে ওরে কতক্ষণ দাঁড় করে রাখবেন? সমস্যা তো হলো এই জায়গায়, ওই জায়গায় যে একটা লোক আইন না থাকলেও বলা হয় যে আমার বাংলাদেশে যতটুকু নির্বাচন কমিশনের ক্ষমতা আছে, আইনি ক্ষমতা, ভারতের এতটুকু আইনি ক্ষমতা নাই। কিন্তু ওইখানে ওই জায়গাতে ভালো লোকগুলিকে বসানো হয় যে তার দায়িত্বটা সে পালন করে এবং তার ক্ষমতাটা সে সঠিকভাবে সঠিক জায়গায় অ্যাপ্লাই করে। আসুন, আইনসভা, আপনার পার্লামেন্ট, ইফ ইট ইজ এ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটা যদি আইনসভা মনে করেন, আপনি ক্লাস 8 লোকটারে পাঠান কেন আইনসভায়? যে ইউপি চেয়ারম্যানে ফেল করেছে, ইউপি চেয়ারম্যান নিতে ফেল করছে 1991 সালে এই ঢাকা শহরের একটা আসনে। এর 1 বছর আগে, 2 বছর আগে সে ইউপি চেয়ারম্যান নিতে গাবি মার্কায় ফেল করেছে এবং সেই লোক 91 সালে এমপি হয়েছে। ও যখন পার্লামেন্টারি স্থায়ী কমিটিতে যাবে, ও যখন মন্ত্রী হবে, ও যখন পার্লামেন্টে দাঁড়াবে, ও আমলাদেরকে নিয়ন্ত্রণ করবে কেন? ও তো আমলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। ও তো প্রকৃতিগতভাবে, ওর জন্মগতভাবে এটা ওর প্রাপ্য। ও আমরা অন্যদের দ্বারা হবে, নিয়ন্ত্রিত হবে। তো দিস ইজ দ্য প্রবলেম। এখানে বিএনপি বা আদার্স পার্টি বা কমিউনিস্ট পার্টি এটা না। এইখানে মূল কথাটা হচ্ছে সংস্কারের অরিজিনাল যে জায়গাটা, এই জায়গাটা আসলেই আমার স্বার্থের সময় আমি মানি, আর আমার স্বার্থের
যখন বিপক্ষে থাকে তখন আমি বলি সংস্কার। আসবো এই বিষয়টা আমরা একটু বাকি রাখছি, আপনার কাছে আবারও আসবো। বিরতির সময় হয়েছে। RSL TMX বার জনতন্ত্র গণতন্ত্রে আবারও বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পর, সাথেই থাকুন। RSL TMX বার জনতন্ত্র গণতন্ত্র আরও একবার স্বাগত জানাচ্ছি। আলোচনার শেষ দিকে আছি আমরা। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনা থেকে শুরু করে অন্যান্য যেসব ঘটনা ঘটছে, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনাগুলো না ঘটে, সেক্ষেত্রে বিশেষ করে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে আরও বেশি সক্রিয় জবাবদিহিতার আওতায় আনতে এবং বিচার বিভাগকে আসলে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে আসলে করণীয় কি, সামনে সরকারগুলোর জন্য আপনার কি পরামর্শ থাকবে? প্রথম কথা হলো, এখানে আমি আগেই বলেছি যে আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টিকে যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবেন বা পাওয়ার কন্টেন্ডার, তাদেরকে পুরনো মাইন্ডসেট ত্যাগ করতে হবে। যে মাইন্ডসেটে এতকাল বিগত স্বৈরাচারী সরকার দেশ পরিচালনা করেছে বা তার আগের স্বৈরাচারী সরকারগুলো দেশ পরিচালনা করেছে, ওই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি তাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। এবং যেহেতু ভবিষ্যতে দেশটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গেলে পরে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক শক্তির দ্বারা, রাজনৈতিক দলের দ্বারা বা রাজনৈতিক জোটের দ্বারা, সেখানে রাজনৈতিক দলগুলোর নিজেদেরও একটা সংস্কার, তাদের দলের ভিতরে গণতান্ত্রিক সংস্কার, দলের ভিতরে যে ব্যক্তিতন্ত্র, দলের ভিতরে যে কাল্ট, ওই ব্যক্তিতন্ত্রও কিন্তু এই গুমের জন্ম দেয়। কারণ ব্যক্তি আধিপত্যকে বহাল রাখার জন্য তাদের নিপীড়ন করতে হয় এবং এক পক্ষকে ঘায়েল করতে হয়। তো ফলে পলিটিক্যাল পার্টিগুলোর রিফর্ম দরকার, নিজেদের রিফর্ম দরকার, এবং একই সঙ্গে পুলিশের রিফর্ম দরকার। যে পুলিশ মেথড আমাদের দেশে, পুলিশ মানেই আতঙ্ক, পুলিশ জনগণের বন্ধু, এটি গল্পে পরিণত হয়েছিল। পুলিশ তো জনগণের বন্ধু হতে পারে নাই। এবং আমরা এই জুলাই অভ্যুত্থানে এই যে পুলিশ বাহিনীর উপরে যে ব্যাপক হামলা সাধারণ মানুষ করেছে, ধরনের ক্ষোভ, কেন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে সেটি তো আমরা প্রত্যক্ষ করেছি। এবং সেটারও একটা তদন্ত হওয়া দরকার যে জুলাই অভ্যুত্থানে কী পরিমাণ পুলিশ হামলার শিকার হয়েছে বা নিহত হয়েছে। এবং এই যে পুলিশের যে চেহারা, এইটার ইতিমধ্যে একটি কমিশন হয়েছে। আমি জানি না সেটা কতটা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, কারণ এটা আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর কাছেও এটার একটা প্রস্তাবনা চাওয়া হয়েছে এবং তাদের কতটুকু এক্সপার্টাইজ আছে আমার সেটা জানা নাই। কিন্তু একটা এক্সপার্ট অপিনিয়ন বা একটা রিফর্ম পুলিশের দরকার। এবং একই সঙ্গে আমি মনে করি যে এই যে সেই রক্ষী বাহিনী থেকে শুরু করে এই পর্যন্ত যে বিশেষ বাহিনীগুলো পয়দা করা হয়, এই বাহিনীগুলো পয়দা করার কোনো গণতান্ত্রিক ভিত্তি আছে কিনা, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এই সমস্ত বিশেষ বাহিনীর চাহিদা কতটুকু, এটাও কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। এবং আমরা এই বিশেষ বাহিনীগুলোর যে ইতিহাস, যেটা আমি এই আলোচনার শুরুতেই বলেছি, যেটা গুম তদন্তে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত যে তদন্ত কমিশন, মাননীয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যেটি হয়েছে, তারা যে চিত্র, প্রাথমিক চিত্র আমাদেরকে দিলেন, সেখানেই কিন্তু এই বিশেষায়িত বাহিনীগুলোর একটা বিশেষ চেহারা আমরা দেখতে পাই। ফলে একটা সাংবাদিক সমিতি কিন্তু মানুষ হত্যা করে না, আইনজীবী সমিতি মানুষ হত্যা করে না, চিকিৎসক সমিতি মানুষ হত্যা করে না। তাহলে হত্যাগুলো কারা করে, গুমগুলো কারা করে, এই বিশেষায়িত সংস্থাগুলো কেন করে, এবং এর মধ্য দিয়ে আদৌ কতটা সন্ত্রাস দমন তারা করতে পারে, এবং এই সন্ত্রাসের জন্ম কেন হয়। তো এই জায়গাগুলোর অপরাধ মনস্তত্ত্ব এবং তার যে রাজনৈতিক সংযোগ, এটিকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। যে মোশাররফ আহমেদ ঠাকুর, পুলিশ আসলে জনগণের বন্ধু হতে এখন পর্যন্ত বাংলাদেশে পারেনি, বাংলাদেশের মানুষ অন্তত সেটি মনে করে না। পুলিশ এবং রাষ্ট্রীয় বাহিনীগুলোকে জনগণের বন্ধু বানানোর জন্য, সেবার মানসিকতা তৈরি করার জন্য আসলে কি করা দরকার? আমি মনে করি যে এখানে আপনার কথা সোজাসুজি আসে, ইস্যুভিত্তিক জাতীয় ঐক্য হতে পারে। যেমন পুলিশ রিফর্মের বিষয়ে কি কি চাই আমি, কমিউনিস্ট পার্টি, বিএনপি, আদার্স বাম গণতান্ত্রিক ফ্রন্ট আর অন্যান্য পার্টিগুলি, এটা আলোচনা হতে পারে তো, যে আমি পুলিশের এই চেহারাটা দেখতে চাই। এই বিষয়ে গ্রামে গঞ্জে আমরা সবাই একসাথে কথা বলবো। গুম খুনের বিষয়ে আমরা সবাই একসাথে কথা বলবো। আমি মনে করি এই প্রশ্নে এই গৈরহ কাগুজে জাতীয় ঐক্য, বুলির জাতীয় ঐক্য, এটা বেশিক্ষণ থাকে না, এটা টিকে না, এটা সোনার পাথর বাটি। তো আমি মনে করি যে এই রিফর্মটি
এটা কাগজে রিফর্ম এক জিনিস, থিসিস এক জিনিস। এই থিসিস না করে বরঞ্চ বাস্তবায়নের জন্য কতগুলো পথ পরিক্রমা তৈরি করা যেতে পারে। বলবে যে কমিউনিস্ট পার্টি, বিএনপি, বাসদ, আদার্স পার্টি, ও অমুক পার্টি, আমরা পুলিশের রিফর্মের বিষয়ে আমরা একমত। আমি আপনার বলছি যে কতগুলো ইস্যু ভিত্তিক জাতীয় ঐক্য হতে পারে। যেহেতু এখন আমাদের স্বৈরাচার মুক্ত হওয়ার যে বিষয়টা এটা নাই, যে নির্বাচন কতদিনের মধ্যে হতে পারে। আমাদের ডক্টর ইউনূস যেহেতু ভীষণ লজ্জাবতী লতা, উনি একেবারে নির্বাচন শব্দটি আনতে মুখে ভীষণ লজ্জায় একেবারে হয়ে যাচ্ছেন, কাছুমাছু হয়ে যাচ্ছেন, লজ্জায় ম্রিয়মান হয়ে যাচ্ছেন। তো ওনার কাছ থেকে যেহেতু শুনতেই পাচ্ছি না, আসুন আমরা নিজেরা আলোচনা করে ঠিক করে দেই যে এতদিনের মধ্যে তুমি নির্বাচন দিবা, আর নইলে তোমাকে কিন্তু চলে যেতে হবে, অন্য কেউ আসবে। তো এটা আমি বলতেই পারি। তো জাতীয় ঐক্যটা এইরকম খায় না মাথায় দেয় অ্যাবস্ট্রাক্ট যে বিমূর্ত জাতীয় ঐক্যের দরকার নাই। জাতীয় ঐক্যটা হবে ইস্যুভিত্তিক কার্যকর একটা বিষয়বস্তুর উপর কেন্দ্র করে। তাইলে আমি মনে করি যে এই যে রিফর্মের কথা বললেন, এইগুলি সম্ভব। আর নহলে বাকি যেগুলি আছে এইগুলি সব হচ্ছে, আমি বলি জুলাই অভ্যুত্থানের যে চেতনা যেটা, এটা তো এখন একেবারে বিমূর্ত হয়ে গেছে, বিমূর্ত বিষয়। তো এই বিমূর্ত বিষয়ে বিশ্বাস করে না। আমি পুলিশে ঘুষ খাইলে আমি প্রতিবাদ করব, এটা নিয়ে তো একটা ঐক্য হতেই পারে। চিকিৎসা না পাইলে প্রান্তিক লেভেলে আমার মানুষ, আমি কথা বলবো। জি, এইসব সবগুলো বিষয় আসলে জাতীয় ঐক্য হতে হবে, এখানে রাজনৈতিক দলগুলোকে আসলে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। অসংখ্য ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর এবং অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। RICL TMX বার গণতন্ত্র এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন। আগামীকাল আবারও দেখা হবে, সে আশাবাদ ব্যক্ত করে শুভরাত্রি সবাইকে।